আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা হয়তো অনেকেই খেয়াল করছি না যে বাংলাদেশ তার ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত পার করছে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো এবং এই উপলক্ষে নানা রকম কর্মসূচি পালিত হচ্ছে। এরই মধ্যে গত কয়েকদিনে বেশ কিছু নির্মম ঘটনা ঘটেছে। একটি বর্বর হত্যাকাণ্ড মানুষকে হতচকিত করেছে। সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। ক্যাম্পাসগুলো আবার ক্ষুব্ধ বিক্ষুব্ধ। এই যখন অবস্থা, তখন আগামী নির্বাচন ঘিরে পর্দার আড়ালে বেশ কিছু ঘটনা ঘটছে। আমার আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে প্রফেসর ইউনূস সুনির্দিষ্টভাবে 3টি ইস্যুতে সংস্কারের উপর খুবই গুরুত্ব দেন। একটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে সে ব্যাপারে সংস্কার, 100টি আসনে নারী আসনে সরাসরি নির্বাচন, এবং কেউ যেন সহজে যেন তেনভাবে সংবিধান পরিবর্তন করতে না পারে সেই ব্যবস্থা। এবং ওই বৈঠকে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে যদি এই ধরনের সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ প্রণীত না হয়, তাহলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে যে এক ধরনের সমঝোতা হয়েছিল সেটা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এই যখন অবস্থা, তখন জামাতের দিক থেকে একটি খুবই বড় খবর পাওয়া গেল। আমরা যেটা জানি যে আগামী নির্বাচন জামাতের জন্য তার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ 5ই আগস্টের পর জামাত তার অবস্থান বেশ পরিবর্তন করেছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত বাংলাদেশের রাজনীতিতে নিজেকে একটা দ্বিতীয় শক্তি হিসেবে উপস্থাপন করেছে। আপনি যদি সাম্প্রতিক বিভিন্ন জরিপ খেয়াল করেন, অন্তত 2টো জরিপ যেটা বলছে যে বিএনপির পর জামাতই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, এবং এটা আমার ধারণা সম্ভবত সবাই মেনেও নেয়। কারণ গত বছর মে মাসে একটি জরিপে যেটা দেখা যাচ্ছে যে জামাত 32% ভোট পেতে পারে, এবং সর্বশেষ এবার একটা জরিপ যেটা বলছে যে সেখানেও জামাতের ভোটের হার খুবই ভালো। অন্যদিকে জামাতের নিজস্ব একটি জরিপ যেটা বলছে যে দলটি 100টির মতো আসনে ভালো সুযোগ রয়েছে তাদের জন্য। এই যখন অবস্থা, তখন নির্বাচন নিয়ে আসলে এক ধরনের খুবই নাটকীয় একটি সিদ্ধান্ত নিয়েছে জামাত, সেটা বলা যায়। জামাতের নীতি নির্ধারকরা দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বড় কোনো সংস্কার যদি না হয়, বড় সংস্কারের ভিত্তিতে যদি জুলাই সনদ প্রণীত না হয়, তাহলে দলটির নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না, এবং জুলাই সনদ প্রণীত না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। জামাতের একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র এই খবর নিশ্চিত করেছে। আমরা যেটা জানি যে আগামী 19শে জুলাই ঢাকায় একটি সমাবেশ করবে জামাত, যেটা তাদের জাতীয় সমাবেশ বলা হচ্ছে। এবং আজই প্রথম আলোতে রিপোর্ট পড়ছিলাম যে এটা জামাতের ইতিহাসে প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে এ ধরনের কোনো সমাবেশ করছে। আমরা যেটা জানি যে এমনিতে জোটের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত অংশ নিয়েছিল। অন্যদিকে 5ই আগস্টের পর ঢাকায় বিএনপি, এনসিপি সহ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল সভা সমাবেশ করেছে, কিন্তু ঢাকায় জামাত কোনো বড় সমাবেশ করেনি। এবং এটি যেহেতু জামাতের সবচেয়ে বড় প্রথম বড় সমাবেশ, তাই জামাত চেষ্টা করছে তাদের ইতিহাসেও শুধু নয়, বাংলাদেশের ইতিহাসে একটি সবচেয়ে বড় সমাবেশগুলির একটি যেন হয়। এজন্য জামাত তার সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে একদম জেলা, থানা, ইউনিয়ন পর্যায়েও জামাতের নেতাকর্মীরা এই ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন, এবং এই সমাবেশে যেন তারা যোগ দেন নেতাকর্মীরা, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে হয়তো সেদিন কয়েক লাখ মানুষ জড়ো হতে পারেন, এবং সেই সমাবেশ থেকেই জামাত আগামী নির্বাচনের ব্যাপারে তার যে অবস্থান সেটা স্পষ্ট করতে পারে। এবং আমরা যেটা জানি যে এরই মধ্যে জামাত 7 দফা দাবি ঘোষণা করেছে। সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে যে সমাবেশটি বাংলাদেশের রাজনীতিতে, আগামী দিনের রাজনীতিতে যে মেরুকরণ তা আরও স্পষ্ট করতে পারে। এনসিপি, ইসলামী আন্দোলনের মতো দলগুলো সেই সমাবেশে যোগ দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে পারে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে জামাতের যে সিদ্ধান্ত সেটা আসলে বেশ নাটকীয়, এবং এটা নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে, আগামী দিনের রাজনীতির গতি নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামী আন্দোলন বা এনসিপি কিংবা হেফাজতভুক্ত অন্য ইসলামী দলগুলোর আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত কী, তা আশা করছি পরের কোনো ভিডিওতে ব্যাখ্যা করব।